সরকার তুর্ক তো আসলটাই ফাঁস করে দিলেন। আমার দুঃখ হয় আমাদের সেনাবাহিনী নিয়ে, যে সেনাবাহিনী সামান্য ডলারের লোভ সামলাইতে পারলো না। অন্ধ অন্ধ যে অন্ধ সমর্থন বাংলাদেশের মধ্যে, বললাম না আমরা নেগেটিভিটির মধ্যে, যে ইউনুসকে শেখ হাসিনা ইয়ে করছে, শেখ হাসিনা ইউনুসের উপর আজকে প্রমাণ হচ্ছে না যে ইউনুসের উপর অত্যাচার করে নাই, তাহলে সে মাফ করিয়ে নেবে কেন? সে তো তার মামলাগুলো খারিজ করায় নেবে কেন? সে মাফ করায় নিবে কেন? 666 কোটি টাকা মাফ করিয়ে নিবে কেন? কারণটা কি? কারণ সে তো অন্যায় করেছে। শেখ হাসিনা সবকিছু অপপ্রচার করে নাই। শেখ হাসিনা অনেক ভুল থাকতে পারে। শেখ হাসিনা অনেক ধরেন অনেক কথা বলেছেন, যেটা এখন আমাদের মিডিয়া যে সব তো ফাঁস হয়ে যাচ্ছে। এখন যে মিডিয়া যেভাবে বলছিল যে না এটা গণ অভ্যুত্থান হয়েছে, এটাই গণ অভ্যুত্থান, এটা তো রেজিম চেঞ্জ। আমি এখন আর এটাকে গণ অভ্যুত্থান, কিন্তু আমি একটা গন্ডগোল এবং রেজিম চেঞ্জ ছাড়া আর কিছু বলতে রাজি না। কারণ ইট ইজ দ্য টোটাল রেজিম চেঞ্জ। ফরহাদ মজার ভাইও গতকাল না পরশুদিন একটা টেলিভিশন চ্যানেলে স্বীকার করছেন ইট ওয়াজ এ রেজিম চেঞ্জ, এন্ড হি হিমসেলফ সেইড যে সাম পিপল, এই অ্যাক্টিভিস্টদের কেউ কেউ সেফ হাউসে ছিল, রাষ্ট্রদূতদের সেফ হাউসে ছিল। সে সরকার তুর্ক তো আসলটাই ফাঁস করে দিলেন। আমার দুঃখ হয় আমাদের সেনাবাহিনী নিয়ে, যে সেনাবাহিনী সামান্য ডলারের লোভ সামলাইতে পারলো না। আমার সত্যি লজ্জা পাইছি, কারণ এই সেনাবাহিনীকে আমি খুব মনে করি এটা বাংলাদেশের সেনাবাহিনী, এবং আমি মনে করি স্বাধীনতার মাধ্যমে তৈরি হওয়া সেনাবাহিনী, এবং স্বাধীনতার মধ্যে দিয়েই কিন্তু এই সেনাবাহিনীটা তৈরি হচ্ছে, যারা মুক্তিযুদ্ধের মানে রিয়েল প্রোডাক্ট, যেটাকে বলে মুক্তিযুদ্ধে একদম রিয়েল প্রোডাক্ট কিন্তু এই সেনাবাহিনী। সেই সেনাবাহিনী মানে একটা সামান্য 10,000 সৈন্যের জন্য 10,000 সৈন্যের ডলার কামাই বন্ধ হয়ে যাবে, এই জন্য সরকার পতন ঘটাইতে হবে। আমি এইটা আসলে আমি লজ্জা পাইছি। আমাদের সেনাবাহিনীর প্রতি আমার অনেক আস্থা। আমি জানি যে তারা সঠিক সময় সঠিক ব্যবস্থা নেওয়ার হয়তো নিতেও পারে, তবে আমি লজ্জা পাইছি, এবং আমার যে অবস্থানটা ছিল তাদেরকে মানে মানে একেবারে জাস্ট একদম সঠিক মানে একটা, যেমন ধরেন ওয়াকারুজ্জামান সাহেব সেনাপ্রধান, উনি জেনারেল ওয়াকারুজ্জামান, উনি বলেছিলেন যে আমরা একমাত্র 3টা বাহিনীর নাম উল্লেখ করে বলছিলেন যে আমরা একমাত্র শৃঙ্খলাবদ্ধ বাহিনী, যেগুলো ঠিক আছে এখন, এটা নষ্ট করেন না। কিন্তু আমি ওনাকে ওনার এই কথাটার পাল্টা বলতে পারেন, উনি ওনার শৃঙ্খলাবদ্ধ বাহিনী বলছেন ঠিকই, কিন্তু আমি বলতে চাই শব্দটাকে একটু চেঞ্জ করে, এটা শৃঙ্খলে আবদ্ধ বাহিনী হয়ে গেছে। এটা জাতিসংঘের পিস কিপিং ফোর্সে যাওয়ার জন্য টাকা ডলার কামায়ের শৃঙ্খলে আটকা পড়ছে। এটাও কিন্তু সেনাবাহিনীর পায়ের মধ্যে বল্টু লাগাই দেওয়া হয়েছে যে এই কামাই বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু একটা শৃঙ্খলা, এটা একটা শেকল লাগানো হয়ে গেছে কিন্তু, এবং সেটা প্রমাণিত সত্য। 2006 সালেও কিন্তু একই রকম, এই যে উইলিয়াম বি বাইডেন একই রকম, হ্যাঁ একই রকম থ্রেট করে এই কাজটা জেনারেলদের দিয়ে এই কাজটা করানো হচ্ছে, সেটা করছেন। আবার এবারও তাই হচ্ছে, তাই হলো যে থ্রেট করা হলো যে ডলার কামাই বন্ধ হয়ে যাবে। এই জন্য ফোলকার টুর, যিনি তার ক্ষমতাই রাখেন না, সে কিন্তু একজন একজন সেক্রেটারিয়েটের হাই কমিশনার, উনি ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশনের কাউন্সিল যেটা থেকে ট্রাম্প বেরিয়ে গেছে, প্রথম এসেই সে সাইন করে বলছে এটার সাথে আমি নাই। সেই কমিশনের যে সেই কাউন্সিলের যে কমিশনটা মানে সেক্রেটারিয়েট, যে সেই সেক্রেটারিয়েটের হাই কমিশনার হলো সে, তার কোনোভাবে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, বা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা তার কোনো সুযোগ নাই। তার কাজ করার কথা, তার সে ভূমিকা রাখবে বরং শৃঙ্খলা মেনটেন করার জন্য। তার যে কোনো সেনাবাহিনীকে চাপ দিবে আর সেনাবাহিনী সে চাপ নিল, এটা আমার খুব লজ্জা পেয়েছি, আমি খুবই লজ্জা পেয়েছি। মানে আপনার অনেক ফ্রেন্ড সেনাবাহিনীতে আছে, আমাদেরও অনেক পরিচিত জন আছে, তো আমি লজ্জিত একেবারে যে তারা ডলার কামাইয়ের জন্য একেবারে এমনই উদ্বেলিত হয়ে গেল যে সরকার পতন এবং ওত। একজন সেনা অফিসার যখন কমিশন হয় তখন কিন্তু ওত নাই, সে ওত ভঙ্গ হয়ে জন্য উনি আমাদের সেনাবাহিনী দেশের জন্য যুদ্ধ করে নাই, এখনো করে নাই, দেশের ভিতরে দেশের মানুষের ভিতরেই যুদ্ধ করছে, বারবার দেশের মানুষের উপর দমন পীড়ন চালিয়েছে, সেটাও সঠিকভাবে করতে পারেনি, বারবারই ওনারা ভুল প্রমাণিত হয়েছে। যেটা সেনাপ্রধানের কথা আমরা অতীতে ভুল করেছি, এবার আর ভুল করবেন না, আমিও চাই এবার ভুল না করুক। কিন্তু ওনারা আসলে আমি জানি না এটা কত বড় চক্রান্ত হতে পারে, যে মানে একটা জাতিসংঘের একটা সেক্রেটারিয়েটের, সেটার সাথে আমাদের সেনাবাহিনী ইনভলভ হয়েছেন, এবং সেনাবাহিনী কিসে ভয় পেয়েছেন যে ডলার কামাই। কারণ ফলকার টুরকে মানে বড়টা একটা একদমই টিটকারি মার্কা কথা, যে আমি ওদেরকে সতর্ক করছি যে তোমরা স্কিমে থাকতে নাও পারো তোমরা, তার মানে কি সে টাকার কথাটা কিন্তু মেন করেছে, এই কথাটা তো ইঙ্গিত করেছে, সে লজ্জা দিয়েছে আমাদের সেনাবাহিনী। আমি মনে করি সেনাবাহিনীর লজ্জিত হওয়া উচিত এই ফলকার টুর্কের এই মন্তব্যের জন্য, এবং সেনাবাহিনীর প্রোটেস্ট করা উচিত যে ফলকার টুর্ক এরকম, যদি সেনাবাহিনী এটা এরকম কাজের সাথে জড়িত না হয়, এটা অফিসিয়ালি সেনাবাহিনীর প্রতিবাদ করা। এটা যে প্রসিকিউশন, যে আপনি জানেন প্রসিকিউশন তো আমার মনে ছিল দেখতে একটু ইয়াং টাইপের লোকটা ছিল, তার জামাতের পক্ষে নিয়ে যখন লড়াই করতো তখন তাকে একটা মনে হইতো যে বুদ্ধি টুদ্ধি আছে, সে এইটা দিয়ে বরং শেখ হাসিনার বক্তব্যটা বেশি প্রচার করা হয়েছে। আপনি শেখ হাসিনার 7 মার্চ যে ভাষণ দিয়েছে, আপনি বাইরে থেকে খেয়াল করে দেখেন যে কত মিলিয়ন ভিউ হয়েছে, দেখাতে পারছে? এটা কি সম্ভব? আপনি বলতেছেন আপনারা নিজেরাই এই টুলস ব্যবহার করেছেন আন্দোলন করার জন্য,
নিজেরা বলতেছেন কিনা। এবং ওনারা পলকের বিরুদ্ধে বলে যে পলক ইন্টারনেট বন্ধ করে দেওয়াতে ওনাদের আন্দোলন কিছুটা আটকায় গেছিল, ঠিক আছে, ওনারাই বলেন। আবার ওনারা শেখ হাসিনার বক্তব্য প্রচার করতে দিবেন না বলছেন, তো শেখ হাসিনার বক্তব্য প্রচার না করে আরো বেশি প্রচার হচ্ছে, তো শেখ হাসিনা কি আটকানো গেছে? তো মিডিয়ার সাথে আসলে এগুলো করে যে আপনি সোশ্যাল মিডিয়া রাখবেন বা ইন্টারন্যাশনালি কানেক্টেড থাকবেন সোশ্যাল মিডিয়া দিয়া, এবং আপনি সকল আন্দোলনের সোশ্যাল মিডিয়ার কৃতিত্বটাকে আপনি শুধু নির্যাসটা নিবেন, আর সোশ্যাল মিডিয়ার যে থেকে যে চাপটা আসবে সেই চাপ আপনি সহ্য করুন না। শেখ হাসিনা চাপ এখন সহ্য করতে হচ্ছে না, কারণ জয়সওয়াল কি বলেছে জানেন? বলেছেন প্রধান উপদেষ্টা, বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেছেন যে একজন এরকম দেশের ভিতরে বিশৃঙ্খল আনসেটেল করার জন্য, তখন জয়সওয়ালের মতো একটা উনি এখনো টপ র্যাঙ্কিং কোন একজন মুখপাত্র, সেই মুখপাত্রের উত্তর শুনবেন? আমাদের প্রধান উপদেষ্টার কপালের মধ্যে উনি, আমি কি বলবো এটা আর বলা উচিত না, উনি কপালের মধ্যে উনি একটা দিয়ে দিয়েছেন। কি দাগ? সে বলছে কি, ওনাকে বলতে বলেন কার কথা উনি বলতে চান, বলতে বলেন, নামটা বলতে বলেন। লজ্জার, এর সাথে লজ্জার আর কি হইতে পারে বলেন? তো আপনার আটকে রেখার কি লাভটা হইলো? আপনি ওনার নাম উচ্চারণ, কিন্তু এর আগে কিন্তু আরেকটি হতে কিন্তু শেখ হাসিনার নাম উনিই প্রচার করেছেন, প্রধান উপদেষ্টার মুখ দিয়ে শেখ হাসিনা শব্দটা আসছে। তো আপনার আদালত লঙ্ঘন প্রধান উপদেষ্টাও করেছেন, শেখ হাসিনার প্রচার হইলো না এটা? শেখ হাসিনার নাম তো উনিই বলেছে, একটা ইন্টারভিউ, ইন্টারন্যাশনাল ইন্টারভিউতে উনি বলছে। তাহলে নিষিদ্ধ কেমনে হলো? প্রধান উপদেষ্টা, উনি রাষ্ট্রের প্রধান কর্মকর্তা, উনি আইন মানার কথা। শেখ হাসিনার প্রচার হয় এমন কোনো কাজ করা যাবে না, আদালত বেঁধে দিয়েছে। তো আরেকটা জিনিস জানেন আপনি, আমি খুঁটিয়ে দেখি, তো আমার অভ্যাস খারাপ, জন্য আমি অনেক কোটায় দেখি। আমাদের প্রধান উপদেষ্টার স্বপ্নে যে উনি প্রাইম মিনিস্টার, এটা কিন্তু মনে করেন কেন জানেন? উনি নিজেকে প্রাইম মিনিস্টার দাবি করছেন, এক পর্যায়ে নিজেকে প্রাইম মিনিস্টার বলে ফেলছেন। উনি কিন্তু স্বপ্নে প্রধান উপদেষ্টা না, স্বপ্নে উনি প্রাইম মিনিস্টার। তার মানে ওনার স্বপ্ন অনেক দূর পথ আছে। এটার উপরে একটা রিপোর্টিং হচ্ছে, আমি পত্রিকাগুলোতে উনি কি করে নিজেকে প্রাইম মিনিস্টারের উনি তো প্রধান উপদেষ্টা, উনি রাষ্ট্রপতির উপদেষ্টা, উনি রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতিকে উপদেশ দিবেন রাষ্ট্র পরিচালনার জন্য। তাহলে বলেন আমরা আসলে কোন যুগে আছি, মানে কোন দেশে বসবাস করি আমরা? আসলে একটা নেগেটিভ, এটা আদ্যপান্ত মাথা থেকে নিচ পর্যন্ত আমরা একটা নেগেটিভ জাতি। গুটি কয়েক পজিটিভ মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তারা এই বরাবর যুদ্ধ করে আবার দেশটাকে লাইনে আনে। আবার এই মানুষগুলি যারা এই ভণ্ডামিগুলো করে, বিবৃতি দেয়, আবার নিজে আরেক চেহারা তার প্রকাশ করে তার পত্রিকাতে, এই ভণ্ডদের নিয়ন্ত্রণে আমরা আছি। আপনি খেয়াল করে দেখেন আমাদের পত্রিকায় এই এডিটররা বা ইয়েরা বিভিন্ন জায়গায় বলেন যে ভারত থেকে অপপ্রচার করা হচ্ছে। সে ধরেন আমি 7ই মার্চের ঘটনাটার পর সাথেই মিলায় দেখে ভারত থেকে অপপ্রচার করা হচ্ছে। অপপ্রচার করা হচ্ছে কি, বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার করে, এবং সেটার কারণে ভারত বাংলাদেশের সম্পর্ক করে। আমি তো বলবো যে ভারতের আপনারা বরং অপপ্রচারকে প্রশ্রয় দিয়েছেন। আপনি মানুষ কেন রিপাবলিক বাংলা দেখে, এটা আপনার ব্যর্থতা। মানুষ কেন আজতাক দেখে, এটা আপনার ব্যর্থতা। মানুষ কেন বিবিসি বাংলার উপরে নির্ভরশীল, এটা আপনার ব্যর্থতা। বিবিসি বাংলায় যে রিপোর্টটা ছাপায় সেই রিপোর্টটা তো আপনি ছাপছেন না। সে কারণে রিপাবলিক বাংলা যদি অপপ্রচারও করে সেটাই মানুষ দেখতেছে, তো মানুষ, কারণ আপনার পত্রিকাতে সেই জিনিসটা আসছে না। আপনারা প্রকৃত সত্য লুকাচ্ছেন, প্রকৃত ঘটনাগুলি লুকাচ্ছেন। আপনি দেখেন এই যে নির্ভরশীলতা, মানুষের নির্ভরশীলতা কেন, কারণ কি? এটা সবসময় আপনি দেখেন বাংলাদেশ অনেক ক্রাইসিস, তখন বিদেশি সংবাদ মাধ্যমের উপর নির্ভরশীল। একই ঘটনা আজকে 40 বছর পরেও, 50 বছর পরেও আমাদের মানসিকতার এটা কেন? কারণ হলো আমাদের যারা এই মিডিয়া নিয়ন্ত্রণ করে তারা টোটালি ব্রেইন করে, এগুলো হলো আমি কি বলবো, এরা ব্রেইন ডেড বলা যায়। আপনি 1/11 সময় একটা ঘটনার কথা আমি বলি, এই পত্রিকার মালিকদেরই ঘটনা। দেখেন 1/11 সময় কিন্তু বুলডোজার দিয়ে সর্বত্র অবৈধ দখলের সকল গঞ্জের সব জায়গায় বুলডোজ করা হলো। আপনি কিন্তু কোনো মিডিয়া কিন্তু এটা নিয়ে কোনো তেমন নিউজ করছে যে অবৈধ স্থাপনা পরিষ্কার করতেছে, কিন্তু এই পত্রিকাদেরই একজন সম্পাদকের মালিকানাধীন একটি বিল্ডিং ধানমন্ডিতে, তার সামনে যে অবৈধ জায়গাটা উনি দখল করে রাখছিলেন, সেটা যখন উন্মুক্ত করতে গেছে তখন কিন্তু পত্রিকায় বিশাল করে নিউজ হয়েছে এবং সেটা বাধা দেওয়া হচ্ছে, এবং সেটা করতে দেওয়া হয়নি। দিস বর্ডার জার্নালিস্ট, আর এদের হাতে এখন জার্নালিস্ট। আমি জানি না আমি কেন সোশ্যাল মিডিয়াকে বিশ্বাস করছি, কারণ হলো এই যে লতিফল, রাজশাহীর লতিফলের শিবিরের সভাপতির রুম থেকে অনেক অস্ত্রশস্ত্র, থানা থেকে লুট হওয়া অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, বলা একটা ভালো করে বলা হয়েছে। এখন পত্রিকাগুলো কিন্তু ওই রিপোর্টটা নিজেরা চেষ্টা করলে বলতে পারতো যে এই রিপোর্টটা ঠিক না বা বেঠিক, বা নিজেদের লোক পাঠিয়ে তারা রিপোর্টটা করাইতে হবে। সেটা না করে কি করলো, রিউমার স্ক্যানার বললো না এটা গাজীপুরের ঘটনা। ভাই আপনার সাংবাদিকতা কোথায়?
আপনার সামনে কি শিবিরকে রক্ষা করার জন্য আপনি এটা করলেন? দেখেন কতটা পচনশীল হয়ে গেছে। আমি বলছি না যে আপনি জঙ্গিদের সাথে লড়াই করে নিজের জীবন দিয়ে দিবেন। কিন্তু আপনি দেখেন কর্মকাণ্ডের মধ্যেই আপনি যে ব্রেইন ডেড বা আপনার যে মগজ ধোলাই হয়ে আছে বা আপনার মগজ যে পচা সেটা প্রমাণ করে। কারণ আপনি এই নিউজটা কিন্তু আপনার লোক পাঠিয়ে আপনি এটা ওইখানকার পুলিশ কমিশনার থেকে তথ্য নিয়ে ওখানে নিয়ে আপনি এটা করতে পারতেন। আপনি সেটা করেন নাই। আপনি রিউমার স্ক্যানার বলল যে এটা রাজশাহীর ঘটনা না, এটা ইয়ে আমি আমি জানি না রিউমার স্ক্যানারে ঠিক হইতে পারে। কিন্তু রিউমার স্ক্যানারের নিউজটা ছাপতে হলো কত দৈন্যতা। তো এইটা যদি হয় সবাই বেতন নিচ্ছেন। তা আপনি বেতন নিয়ে তো আপনি কাজটা করবেন। বাদ দেন সাংবাদিকতার নীতিমালা, আপনি আপনার কাজটা করবেন না। তো আমার ধারণা রিপোর্টাররা ঠিকই কাজ করতেছে। এটা সম্পাদকীয় নীতিমালা দিয়ে আজকে এই ব্ল্যাকআউট এই ৭ই মার্চকে আমি লজ্জিত। আমাদের দেশ ৭৬ সালে যে ঘটনাটা ঘটিয়েছে আমাদের দেশ আবারও একই ঘটনা ঘটিয়েছে ৭ই মার্চের দিয়ে। কিন্তু পারছেন ৭ই মার্চের ভাষণটা ইয়ে করতে? কিন্তু জাতির নায়ককে মহানায়ককে আপনি বিদায় করে দিবেন অল অফ এ সাডেন। আপনি হঠাৎ করে এসে একজন সম্পাদক হয়ে আপনি তাকে ইয়া থেকে তার বাংলাদেশের পত্র-পত্রিকা থেকে তাকে ইয়ে করে দিবেন, ইরেজ করে দিবেন সম্পাদক বৃন্দ। এটা পারমিশন মন থেকে কোনদিন এই মহানায়ককে সরানো যাবে না। শেখ হাসিনার পিতা হলেও উনি কিন্তু বাংলাদেশের মহানায়ক। সে তার মতো নায়ক আর আগামী ১০০০ বছরে আর আসবে কিনা বাংলাদেশ